দক্ষিণ ভারতে প্রতি বছর একটা প্রাচীন পৌরাণিক কাহিনী একেবারে জীবন্ত হয়ে ওঠে একটা ভীষণ রঙিন আর আবেগে ভরা উৎসবের মধ্যে দিয়ে। এটা এমন একটা গল্প যেখানে আছে আত্মত্যাগ, আছে কিছু বর, আর আছে এমন একটা বিয়ে যা কিনা টিকেছিল মাত্র এক রাত। চলুন আজ এই অবিশ্বাস্য গল্পের রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। তো প্রশ্নটা হচ্ছে, কেন কেন হাজার হাজার মানুষ একজন দেবতাকে বিয়ে করবে, তাও মাত্র এক রাতের জন্য, আর ঠিক তার পরের দিনই বিধবা হয়ে যাবে? তামিলনাড়ুর কুবগাম উৎসবে ঠিক এটাই হয়। হাজার হাজার ভক্ত এই অদ্ভুত প্রথার অংশ নেন। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে একটা প্রাচীন মহাকাব্যের পাতায়। আচ্ছা, তো এই উৎসবটা হয় তামিলনাড়ুর কুবগাম গ্রামে, আর এটা কিন্তু একদিনের ব্যাপার নয়, টানা 18 দিন ধরে চলে। তবে এর আসল আকর্ষণ, মানে যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, সেটা হলো একটা আনুষ্ঠানিক বিয়ে। আর এই বিয়ের শেষটা বেশ অদ্ভুত আর করুণ। এই পুরো উৎসবটার কেন্দ্রে রয়েছেন একজন দেবতা, তার নাম আরাবান। আর হাজার হাজার ভক্ত, যাদের মধ্যে অনেকেই আলী বা আরাবানি নামে পরিচিত, মানে রূপান্তরকর্মী সম্প্রদায়ের মানুষ, তারা সবাই মিলে আরাবানকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ের আনন্দটা টেকে মাত্র এক রাত। ভাবুন একবার, পরের দিনেই আরাবানের প্রতীকী মৃত্যু ঘোষণা করা হয়, আর তার সব নববিবাহিত স্ত্রীরা বিধবার পোশাকে শোক পালন শুরু করেন। এই যে আনন্দ আর বিষাদের একটা অদ্ভুত মিশ্রণ, এটাই এই উৎসবটাকে একেবারে অন্যরকম করে তুলেছে। তো মনে প্রশ্ন আসতেই পারে, কে এই আরাবান, কেন তার এমন পরিণতি হল? এর উত্তরটা পেতে হলে আমাদের অনেক অনেক পেছনে ফিরে যেতে হবে, একেবারে প্রাচীন মহাকাব্য মহাভারতের কাছে। আরাবান কিন্তু এই মহাকাব্যের খুব পরিচিত কোনো চরিত্র নন, বরং বেশ স্বল্প পরিচিত একজন। জানেন, আরাবানের বংশপরিচয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তিনি আর কেউ নন, স্বয়ং মহাভারতের অন্যতম সেরা হিরো অর্জুনের ছেলে। আর তার মা ছিলেন নাগ রাজকন্যা উলুপি। তার মানে বোঝাই যাচ্ছে তিনি এক কিংবদন্তি পরিবারেরই অংশ, যদিও মহাভারতের মূল গল্পে তার ভূমিকাটা হয়তো ততটা বড় নয়। যদি আমরা একদম মূল সংস্কৃত মহাভারতটা দেখি, সেখানে বলা আছে যে আরাবান কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন। আর যুদ্ধের ৮ নম্বর দিনে তিনি অসাধারণ বীরত্বের সাথে যুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত অলম্ভুস নামে এক রাক্ষসের হাতে তার মৃত্যু হয়। জীবনটা হয়তো খুব ছোট ছিল, কিন্তু সেটা ছিল গৌরবে ভরা। আর এখানে এখানে গল্পের আসল টুইস্টটা, মহাভারতের যে মূল ভার্সনটা আমরা জানি, তার সাথে দক্ষিণ ভারতের লোককথার একটা বিরাট পার্থক্য আছে। তামিল লোককথা অনুযায়ী আরাবানের মৃত্যু যুদ্ধের মাঝখানে হয়নি, বরং যুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি আত্মবলিদান দিয়েছিলেন। ভাবা যায়? আর এই অন্যরকম গল্পটাই হল কুবুগম উৎসবের একেবারে প্রাণকেন্দ্র। তো এই তামিল ঐতিহ্যটা ঠিক কী বলে? বলা হয় যে পাণ্ডবদের জয় নিশ্চিত করার জন্য আরাবান যুদ্ধের আগেই নিজেকে উৎসর্গ করেন। এই যে বিশেষ আত্মত্যাগ, এর একটা নামও আছে, কলাপ্পল্লী। কোল্লাপল্লী, এই শব্দটার মানে হল যুদ্ধক্ষেত্রের জন্য বলিদান। এটা আসলে এমন একটা রীতি যেখানে যুদ্ধ জেতার জন্য যুদ্ধের দেবী কালীর কাছে সবচেয়ে সেরা, সবচেয়ে যোগ্য যোদ্ধাকে বলি দেয়া হয়। মজার ব্যাপার হল, আরাবানের এই আত্মত্যাগের সাথে একটা সংখ্যা খুব অদ্ভুতভাবে জড়িয়ে আছে, ৩২। কিন্তু কেন এই ৩২ সংখ্যাটা এত ইম্পর্ট্যান্ট? এর পিছনে কিন্তু একটা গভীর মানে লুকিয়ে আছে। আসলে লোককথা অনুযায়ী আরাবান ছিলেন শারীরিকভাবে একদম নিখুঁত, যাকে বলে একেবারে নিখুঁত পুরুষ। বলা হয় তার শরীরে ৩২টা মহাপুরুষের লক্ষণ ছিল। আর ঠিক এই কারণেই বলিদানের জন্য তিনি ছিলেন সবচেয়ে যোগ্য। তাই দেবী কালীকে সন্তুষ্ট করতে তিনি তার শরীরের এই ৩২টা গুণের প্রতীক হিসাবে নিজের দেহকে ৩২টা ভাগে ভাগ করে উৎসর্গ করেন। কিন্তু এত বড় একটা আত্মত্যাগের আগে স্বয়ং কৃষ্ণ আরাবানের সামনে আসেন, আর তাকে কথা দেন যে তার ৩টে ইচ্ছা তিনি পূরণ করবেন, মানে ৩টে বর দেবেন। আর এই ৩টে বরই কিন্তু আরাবানের গল্পটাকে অমর করে রেখেছে। তো কি ছিল সেই ৩টে ইচ্ছা? প্রথমটা হলো, তিনি যুদ্ধক্ষেত্রে একজন বীরের মতো মরতে চেয়েছিলেন। দ্বিতীয়টা হলো, তিনি ১৮ দিনের পুরো কুরুক্ষেত্র যুদ্ধটা নিজের চোখে দেখতে চেয়েছিলেন। আর ৩ নম্বর, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি অবিবাহিত অবস্থায় মরতে চাননি।
কিন্তু তখনই একটা বড় সড় সমস্যা দেখা দিল। কে বিয়ে করবে এমন একজনকে যে বিয়ের পরের দিনই মারা যাবে? কোনো মেয়ে তো একদিনের জন্য বিধবা হতে চাইবে না, তাই না? কেউই রাজি হচ্ছিল না। আর তখন আরাবানের এই শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য এগিয়ে এলেন স্বয়ং কৃষ্ণ। তিনি তার বিখ্যাত মোহিনী রূপ ধারণ করলেন, এক অপরূপ সুন্দরী নারী, এবং আরাবানকে এক রাতের জন্য বিয়ে করলেন। ভাবুন, কি অবিশ্বাস্য একটা সমাধান! আর এই যে স্বর্গীয় মিলন, এটাই আজকের কুবগম উৎসবের মূল অনুপ্রেরণা। তো আরাবানের এই যে 3টে বর, এগুলো থেকেই কিন্তু আজকের দিনের বিভিন্ন পুজো আর রীতিনীতির জন্ম হয়েছে। বিশেষ করে তার দ্বিতীয় আর তৃতীয় বরটা, মানে যুদ্ধ দেখা আর বিয়ে করা, এই দুটো থেকেই দুটো জীবন্ত ঐতিহ্য তৈরি হয়েছে। মনে আছে তো ওর দ্বিতীয় ইচ্ছাটার কথা? পুরো যুদ্ধটা তিনি দেখতে চেয়েছিলেন। সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই তার বলি দেওয়ার পরেও তার মাথাটাকে যুদ্ধের সাক্ষী হিসাবে রেখে দেওয়া হয়েছিল। আর এই কারণেই আজও আরাবানকে তার কাটা মস্তকের রূপেই পুজো করা হয়। তিনি যেন সেই চিরন্তন সাক্ষী, যার চোখ সবকিছু দেখছে। এই একটা গল্প থেকেই কিন্তু দুটো আলাদা কিন্তু ভীষণ শক্তিশালী উপাসনার ধারা তৈরি হয়েছে। একদিকে আছে কুত্তান্ত বর সম্প্রদায়। এরা আরাবানের ৩ নম্বর বরটার উপর বেশি জোর দেন, মানে মোহিনীর সাথে বিয়ে আর তারপর সেই করুণ বৈধব্য। কুবগাম উৎসবটা কিন্তু এদেরই প্রথা। আবার অন্যদিকে আছে দ্রৌপদী সম্প্রদায়। এরা গুরুত্ব দেন আরাবানের দ্বিতীয় বরটাকে, যেখানে তার কাটা মাথাটা যুদ্ধের চিরন্তন সাক্ষী। মানে দুটো প্রথাই আসলে একই গল্পের দুটো আলাদা দিককে সেলিব্রেট করে। আরাবানের এই পুরো গল্পটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দেয়, যে একটা মহাকাব্যের প্রায় ভুলে যাওয়া চরিত্র কি করে লোককথা আর জীবন্ত উৎসবের একেবারে কেন্দ্রে চলে আসতে পারে। এই গল্পটা শোনার পর মনে হয় না যে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন আরও কত ছোট ছোট গল্পের আড়ালে হয়তো লুকিয়ে আছে খুব বড় কোনো সাংস্কৃতিক অর্থ? ভাবার মতো বিষয়, তাই না?